ছিল সেই মনোনয়ন দেওয়ার সময় আমাদের সাথে তখন আমাদের হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার থেকে এমপি অনেকে এসেছিলেন সেই মনোনয়ন দাখিলে। সেখানে এসে ওনারা বলছিলেন, আমরা ভাবতে পারি না যে ত্রিপুরার মতো একটা ছোট্ট জায়গায় সেই রকম জায়গার মধ্যে এত সংখ্যক লোক, একটা মাত্র খালি মনোনয়ন দাখিল করতে গিয়ে এত লোক ভাবা যায় না। এবং তারা বলে গিয়েছিল যে আমরা জানি যে 4ই জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না, আজকেই মনে হচ্ছে রেজাল্ট বেরিয়ে গেছে। এবং 28শে মার্চ যখন আমবাসাতে আমরা আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়াকে উনাকে যখন নিয়ে আমরা সেখানে মনোনয়ন দাখিল করি, সেখানেও তদ্রূপ প্রায় 40 থেকে 50 হাজার লোক আমাদের সাথে সেই মনোনয়ন দাখিলের সময় আমাদের ছিল। এতে করে আমরা বুঝে যাচ্ছি মানুষ কোন দিকে হাঁটছে। মানুষ মোদিজির উপর বিশ্বাস, প্রচন্ডভাবে ওনার উপর বিশ্বাস আছে এবং সেই কারণেই মানুষ এই পদ্ম চিহ্নে ভোট দেবে আগামী দিন, এটা আমরা বুঝতে পেরেছি। ত্রিপুরার নাম, ত্রিপুরার যেভাবে এখন চলছে, আমরা ডাবল ইঞ্জিনের সরকার, প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন আমাদের দিয়েছেন সেই মার্গদর্শনে আমরা চলছি এবং ডাবল ইঞ্জিনের সরকারের যে সুযোগ সুবিধা সেটা আপনারা সবাই জানেন। আমাদের মোদিজি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমাদেরকে যে একটা সুবিধা দিয়েছে আপনারা জানেন, যে হীরা মডেল আমাদের দিয়েছেন। আমি আজকেও যখন এদিকে আসছিলাম ভাবছি কোথায় আমরা ছিলাম আর কোথায় এখন আছি, আর ভবিষ্যতে আগামী ভবিষ্যতে কি হবে আমি সেটাই ভাবছিলাম। যে এবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী রূপে আবার শপথ গ্রহণ করবে, তখন যে রাস্তা আমি দেখেছি তারপর কি হবে সেটাই আমি ভাবছিলাম। বন্ধুগণ, আমরা আজকে এমন এক গার্জিয়ানশিপের আন্ডারে আমরা আছি, সারা ভারতকে উনি শক্তিশালী করেছেন। আগে আমরা জানতাম, আমরা সবাই দেখেছি কথায় কথায় পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে দিত, পার্লামেন্টে আক্রমণ করত। বোম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন। সারা নর্থ ইস্টার্ন রিজিয়নে এবং সমস্ত জায়গায় খালি বোম ব্লাস্টিং, কিডন্যাপ ইত্যাদি আমরা সবসময় আমরা দেখেছি, টেররিস্টদের আনাগোনা। কিন্তু আজকে আমরা কি দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি দায়িত্ব নেওয়ার পরে এই নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসি যখন উনি বললেন, এখানে আজকে হীরা মডেল দিয়েছে। আমাদের ন্যাশনাল হাইওয়ে 6টা আছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে উনি বলেছেন, সেইভাবেই অন প্রিন্সিপল উনি সেটাকে মেনে নিয়েছেন। শুধু তাই নয়, 4টা রোপওয়ে, সেই 4টা রোপওয়ে ত্রিপুরার জন্য বরাদ্দ উনি দিয়েছেন। আমাদের ইন্টারনেট হীরার অর্থ হচ্ছে সে ইন্টারনেট। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট হচ্ছে ত্রিপুরাতে। এখানে আমরা যত সহজ সরল ভাবে আজকে আমরা ল্যাপটপে কাজ করি, মোবাইলে কাজ করি, সেটা ভারতবর্ষের বহু প্রদেশে ডেভেলপ প্রদেশ, সেখানেও এই সুযোগ সুবিধা নেই যেটা ত্রিপুরাতে আছে। আজকে রেলওয়ের কথা যদি আমরা বলি, আমার মনে আছে বিস্টাডোমে কিছুদিন আগে আমি বসেছিলাম, বসে ভাবছিলাম যে এইরকম একটা কামরা ত্রিপুরার মধ্যে বসে থাকবো। আমি একটা ফটো তুলে আমার জানাশোনা যারা আছেন আত্মীয় স্বজনদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়েছিলাম। ওরা রিপ্লাই বললো কোথায়, আমি ফরেনে আছি কিনা জিজ্ঞেস করছিল। বন্ধুগণ, আমি বললাম যে না, ফরেনে না, আমি আগরতলা রেল স্টেশন থেকে ধর্মনগর যাচ্ছি। সেখানে এই কামরার ফটো দেখে ওরা সাবাসী দিচ্ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে। বন্ধুগণ, কিছুদিন আগে আমি মালদা গিয়েছিলাম, মালদার নির্বাচনী কাজে আমি গিয়েছিলাম। সেখানে যখন আমি মালদার থেকে আমি বন্দে ভারত যে রেল, তার মাধ্যমে আমি হাওড়াতে আমি আসি, আর ভাবছিলাম যে আমাদের এখানে কবে বন্দে ভারত আসবে। আমি আধিকারিকদের সাথে কথা বলেছিলাম, ওনারা বলেছিল যে সার্ভে হয়ে গেছে ইলেকট্রিফিকেশনের। সেই দিন আমি দেখলাম ইলেকট্রিফিকেশন সেটাও প্রায় অনেকটা জায়গায় সেটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুগণ, আমাদের বন্দে ভারত যখন ত্রিপুরাতে চলবে এবং যখন সাবরুম থেকে সেই আমাদের আগরতলা ত্রিপুরা হয়ে সমস্ত আসাম হয়ে পশ্চিম বাংলা থেকে আরম্ভ করে সমস্ত প্রদেশে যাবে, সত্যিই আমরা কোনোদিন এইগুলো আমরা কোনোদিন ভাবিনি। আগে আমরা যখন যেতাম, কোথায় যেতাম? কলকাতায় যেতে হতো, গুয়াহাটি যেতে হতো। আমরা যখন দিল্লিতে যেতাম, আমরা যখন বোম্বে বিটিতে যেতাম, সেখানে ভাবতাম
এই রেলওয়ে স্টেশন বোধহয় ওদের কাছে, কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে কি ধরনের রেলওয়ে স্টেশন দিয়েছেন? অমৃত ভারত, অমৃত স্টেশন। অমৃত স্টেশনের নামে আজকে আমাদের এখানে 3টা রেলওয়ে স্টেশন, আমাদের সেই কুমারঘাটের রেলওয়ে স্টেশন, ধর্মনগর, উদয়পুর, 3টেকে 93 কোটি টাকা দিয়েছেন তার ডেভেলপমেন্টের জন্য। ইন্টারন্যাশনাল স্টাইলে যাতে আমাদের এখানে স্টেশন হয় 250 কোটি টাকা দিয়েছে আগরতলা রেলওয়ে স্টেশনের জন্য। আপনারা দেখেছেন কি রেলওয়ে স্টেশন। আপনারা নিশ্চিন্তপুরে যান, ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন আপনাদের লাগবে। নিশ্চিন্তপুর থেকে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে গেছে রেলওয়ে, ট্রায়াল রান হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজিও ছিল সেদিন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশেরও ছিলেন, আমিও সেদিন ছিলাম, তারও সে ট্রায়াল রান হয়ে গেছে। বন্ধুগণ, একবার ভাবুন, যখন এই বাংলাদেশের সাথে সেটা পুরোপুরি শুরু হয়ে যাবে, তখন মাত্র আমার কাছে যা খবর 5 থেকে 6 ঘন্টার মধ্যে আগরতলা থেকে আমরা কলকাতায় 5-6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। ভাবুন তো একবার, মাননীয় প্রধানমন্ত্রীজি কি দূরদর্শিতার পরিচয় উনি দিয়েছেন। আপনাদের এই সাবরুমে সেজ অলরেডি তৈরি হয়ে গেছে, স্পেশাল ইকোনমিক জোন। এটার যখন মৈত্রী সেতু দিয়ে যখন বাংলাদেশের এই পার ওপার আসবে, সাউথ ইস্ট এশিয়ার এটা প্রবেশদ্বার হবে। এখানকার বিশেষ করে সাউথ ডিস্ট্রিক্টের উন্নয়ন তো হবেই, সারা ত্রিপুরার যে উন্নয়নের কথা বলি, সে আর্থসামাজিক উন্নয়ন থেকে আরম্ভ করে সব দিকেই উন্নয়ন হবে। এবং মোদিজি মানে গ্যারান্টির কথা উনি বলেন, অর্থাৎ গ্যারান্টি শুধু বলেন না, গ্যারান্টিরও গ্যারান্টি বলছেন যে আমি যে কথাটা বলি, যে কথাটা আমি দেই, তার যেন 100% সেই সিদ্ধি হয়, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগে উনি আমাদের এখানে গ্যারান্টি গাড়ি পাঠিয়েছিলেন। যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি বুঝতে পেরেছেন যে শুধু আমি স্কিম করলেই হবে না, দিল্লিতে বসে আমি স্কিম করব, কিন্তু সেটা অনেক সময় যাদের জন্য আমরা করেছি, যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কাছে পৌঁছেছে কিনা, তার জন্য উনি জানেন যে অনেকে কিভাবে এই লাভ নেবে, সেটা অনেকের হয়তোবা সেই সম্যক ধারণা নাও থাকতে পারে। এর জন্য উনি সেই এলসিডি গাড়ির যে সমস্ত ত্রিপুরার প্রতিটা কোনায় কোনায় গেছে। আমরাও ত্রিপুরা সরকার উনার জন্মদিনে 17ই আপনারা জানেন সেপ্টেম্বর উনার জন্মদিন, আমরা 2022-এ প্রতি ঘরে সুশাসন, সেই সুশাসনে আমরা শুরু করেছিলাম। একই ধাঁচে ত্রিপুরা সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যা যা সুযোগ সুবিধা, সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে, সেই দিকে আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা দেখছি জাতি জনজাতি যাতে একসাথে আমরা চলতে পারি, সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে এখানে যে কথাটা আমি বলছিলাম হীরা মডেলের, এখানে আমরা এয়ারপোর্ট এখানে আমরা যাকে আমরা বলি আধুনিক ত্রিপুরা রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে তার নামাঙ্কন করেছেন। সেখানে আপনারা দেখেছেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন শুরু হওয়ার বাকি। এত সুন্দর সমস্ত নর্থ ইস্টের মধ্যে এই যে এয়ারপোর্ট আছে, সবচেয়ে সুন্দরতম এয়ারপোর্ট হচ্ছে এখন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট। আপনারা জানেন 1942 সনের শেষের দিকে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, সিঙ্গারবিল নামে এয়ারপোর্ট ছিল। মানে এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট শুরু করেন। উনাকে সম্মান দেওয়ার জন্য আমরা এতদিন ধরে কুম্ভীরাশ্রু আমরা দেখেছি। সেই কুম্ভীরাশ্রুর দল, এই কমিউনিস্টরা এই রাজ ফ্যামিলিকে খুন ঠাসা করে রেখেছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর এই যারা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর থেকে শুরু করে মাণিক্য ডাইনেস্টির যারা এই ত্রিপুরার জন্য করেছেন, তাদেরকে আমরা সম্মান দিতে জানি। আমরা জানি যে কিভাবে সম্মান দিতে হয়। তার জন্য আজকে সব জায়গার মধ্যে আপনার যে কোনো আমরা জায়গায় যাই, আজকে কলেজই হোক, রাস্তাঘাট হোক, সব জায়গায় আমরা দেখেছি মহারাজাদের কীর্তি আমরা দেখতে পাই। এর জন্য আমরা এবার এই ভারতীয় জনতা পার্টির থেকে আমরা ঠিক করেছি, এই রাজ ফ্যামিলির থেকে, এই ইস্ট কনস্টিটিউশন থেকে, পূর্ব আসন থেকে আমাদের যে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে এখান থেকে আমরা মনোনয়ন দিয়েছি। আমি নিশ্চিত যে উনাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, কারণ এটা খুব দরকার। আজকে আমরা এতদিন ধরে যে ট্রান্সপারেন্সির সরকার আমরা দেখেছি, দুর্নীতি মুক্ত সরকার আমরা দেখেছি, আমরা এতদিন যে
রাজনীতির যে সংজ্ঞা আমরা দেখেছি সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টে দিয়েছেন। উনার কাছে জাতপাত কিছুই নেই, জাতপাতের রাজনীতি উনি করেন না, এবং সেই জাতপাতের রাজনীতি এবং যারা এতদিন ধরে করেছে, ফ্যামিলি পার্টি যতগুলো আছে, সেই সন্ত্রাসের পার্টি যতগুলো আছে, সবকটা এখন একসাথে হয়েছে, এবং তাদের বিরুদ্ধে যদি আমাদের আগামী দিন এই দেশকে শক্তিশালী করতে হয়, দেশকে যদি সে বিশ্বগুরুর স্থানে আমাদের নিতে হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি G20-তে বারবার দেখানোর চেষ্টা করেছেন, এবং আমরাও জানেন আমাদের ত্রিপুরাতে এই G20-র যে আমাদের সায়েন্স 20 যেটা ত্রিপুরাতে হয়েছিল, প্রায় G20 ভারতবর্ষে আসার পর আগে কয়েকটা শহরে খালি হতো, প্রায় 200টার উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমি শুধু দিল্লিতে করলে হবে না, বোম্বেতে করলে হবে না, আমাদের ভারতবর্ষের সব জায়গায় যেতে হবে। তো 200টা সিটির মধ্যে, টাউনের মধ্যে এই G20-র যারা বাইরের থেকে এসেছিল তাদের সম্মেলন এখানে হয়েছে। আমরা ত্রিপুরা এখন যেভাবে চলছে, আগামী দিন আমি নিশ্চিত যে ত্রিপুরা, বিকশিত ভারত আর খালি সময়ের অপেক্ষা। অনেক কাজ বাকি আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এই 10 বছরে যা যা করেছেন সেটা যদি আমি ফিরিস্তি এখানে দেই, এখানে শেষ হবে না। আপনারা জানেন সৌভাগ্য স্কিমে এখানে 1,32,000 যে ফ্রি ইলেকট্রিক কানেকশন, আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী উনার দপ্তর ছিল, সেটা সেই দপ্তরে পাওয়ার মিনিস্ট্রি উনার হাতেই ছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত এই আমরা যে ইলেকট্রিসিটি কানেকশন দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে, সেটা 1,32,000 বাড়িতে আমরা সেই কানেকশন দিয়েছি। প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনারা সবাই জানেন কত বড় একটা স্কিম, যে প্রধানমন্ত্রীজি বলছেন অত্যন্ত গরিব ঘর থেকে উনি বেরিয়ে এসছেন, আমরা সবাই জানি। একটা চাইওয়ালা ফ্যামিলির থেকে উনি এসছেন, নিজে চায় সে কেটলি নিয়ে যখন স্টেশনে ট্রেন আসতো সেই বাদঘরে সেখানে দৌড়ে উনি যেতেন। আমাদের আজকে স্বপ্ন উনি দেখাচ্ছেন, স্বপ্নের সৌদাগর উনি আজকে, এবং শুধু বলছেন না, বলছেন স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন বাস্তবায়িত করছেন। এইরকম প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এই প্রাইম মিনিস্টার আবাস যোজনা, উনি জানেন আমার যারা ভারতবাসী আছে কেন তাদের মাথার উপর ছাদ থাকবে না, যে কারণে উনি প্রাইম মিনিস্টার আবাস যোজনা আরবান এবং রুরালে এখন পর্যন্ত ত্রিপুরাতে 4.5 লাখ লোক 4.5 লাখ স্যাংশন দিয়েছে। এর মধ্যে প্রায় 4 লাখের মতো সম্পূর্ণ হয়ে গেছে তার বাড়ি। আয়ুষ্মান ভারত আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার এত বড় একটা প্রকল্প, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, কি অবস্থা সেটা। আমাদের ত্রিপুরাতে টার্গেট ছিল 13 থেকে আমরা 14 লাখ লোক, অলরেডি 100% আমরা আয়ুষ্মান কার্ড দিয়ে দিয়েছি। আমার কাছে প্রায় বহুত লোক আসে, প্রায় দেখা করতে আসে। এর মধ্যে দেখা যায় বহু লোকের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার বিপিএল কার্ড বা অন্যান্য যেসব ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতে ফুলফিল হয় না। তারপর আমি বর্তমান যে আমাদের অর্থমন্ত্রী আছে উনার সাথে আমি কথা বললাম, উনারা আসেন, মানুষ বেশ বহু লোক আমার কাছে আসেন। তখন আমার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চেষ্টা করেছি, থাসপের মাধ্যমে চেষ্টা করেছি ওদেরকে সাহায্য করার, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা সমস্যা সমাধান হবে না। এর জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করলাম, তাতে করে 5 লাখ করে প্রতি মাসে প্রতিটা ফ্যামিলি পাবে, এবং সেই যোজনা আমরা হাতে নিয়েছি। প্রায় 100 কোটি টাকা, 100 কোটির উপরে আমরা সেই সংস্থান আমরা রেখেছি। বন্ধুগণ, ভারতবর্ষের মধ্যে কোনো ক্যাপিং নেই। ভারতবর্ষের মধ্যে আমি বলতে পারি একমাত্র ত্রিপুরা রাজ্য, যেখানে এখানে আমরা যারা আছি সবাই এই জন আরোগ্য যোজনার আপনারা কাভারেজে আপনারা এসছেন। বন্ধুগণ, জল জীবন মিশন এখানে প্রায়শ আসি। আমি একটু আগে এখানে এসছিলাম, সেখানেও এক ভদ্রমহিলা দৌড়ে এসছেন, বলছেন যে জল আমার ঘরের ঠিক সামনে এসছে, এরপর আসছে না। আমরা বলছি প্রধানমন্ত্রীজি কাউকে এখানে বাদ রাখবেন না, সবার নলসে জল জীবন মিশনের আওতায় সেটা অবশ্যই করবে। এখানে 3% নিয়ে আমাদের এই নলসে জল জীবন মিশন আমরা শুরু করেছিলাম, এখন গিয়ে সেটা 76% সেখানে সম্পূর্ণ হয়েছে। বাকি কাজ সেটাও সম্পূর্ণ হবে। যদি সম্পূর্ণ না হয় জবাবদিহি আমাদের দিতে হয় কার কাছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে। আমাদের উপর একটা মনিটরিং করার ব্যবস্থা আছে, এই কারণে আমাদের সেই সম্পূর্ণ কাজ করতে হবে। বন্ধুগণ, উজ্জ্বলা যোজনায় আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে দেখেছেন উনার মাকে কিভাবে ধুয়ো চুল্লি জ্বালাতে গিয়ে চোখে কি সমস্যা হয়, উনি সেটা বুঝতে পেরেছেন।
গরিবের কথা একমাত্র গরিবই বুঝেন। সেই কারণে আজকে ত্রিপুরাতে এই প্রাইম মিনিস্টার উজ্জ্বলা যোজনায় 3,11,000-এর উপরে এই ফ্রি গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত মিশন অভিযানে আমাদের ত্রিপুরাতে এখন প্রায় 96% মুক্ত। আমাদের যে আগে শৌচালয়, যেটা বাইরে মানুষের তার যে শৌচালয় করতেন, সেটা এখন বন্ধ গেছে। 96% তার স্যাচুরেশন পয়েন্ট এসছে। বন্ধুগণ, আমি সোশিয়াল পেনশনের কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আমাদের ত্রিপুরাতে সোশিয়াল পেনশন প্রায় 4,10,000 লোক এই সোশিয়াল পেনশন সেটা পাচ্ছে। এবং আমরা সবাই জানি, যখন আমাদের সরকার আসার আগে 700 টাকা পেত, তার আগে আমার কাছে যা খবর আছে 300 পেত, তারপর ওরা এই বামফ্রন্টের সময়ে 700 টাকা করেছে। আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হলো 700 থেকে 1000 করা হয়েছে। 1000-এর পর এক লাফে একদম দ্বিগুণ 2000 আমরা সেই সোশিয়াল পেনশন আমরা সেটা করেছি, সামাজিক ভাতা। শুধু তাই নয়, এর মধ্যে আরো 30,000 মুখ্যমন্ত্রী সহায়ক প্রকল্প করে আরো 30,000 এই আমরা এই সোশিয়াল পেনশনের ব্যবস্থা করেছি। বহু জায়গায় আমার মুখ্যমন্ত্রীদের সাথে আমার যখন বৈঠক হয়, ভারতবর্ষে যখন বিভিন্ন মিটিং হয়, সেখানে ওদের সাথে আলাপচারিতা হয়, ওনারা বলছেন যে 2000 এই যে সামাজিক ভাতা আপনারা কি করে দেন। আমাদের রাজ্য ছোট হতে পারে বন্ধুগণ, আমাদের রাজ্য ছোট হতে পারে, কিন্তু আমাদের মন অনেক বড়। আপনাদের দ্বারা নির্বাচিত আমাদের সমস্ত সংখ্যাধিক্যের কারণে আমরা নির্বাচিত সদস্য যারা আছি, আমরা সরকার গঠন করেছি, কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেশি। যে কারণে আপনাদের পয়সায় আপনাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছি। এবং সেটা আমি মনে করি আমার যে সরকারের যারা যারা আমাদের মেম্বাররা আছেন, মন্ত্রী মহোদয়রা, তারাও মনে করেন যে আপনাদের এটা হক, আপনাদের সেটা ফিরিয়ে দেওয়ার। এখানে এসএসজি গ্রুপের এখানে যারা মহিলারা আছেন, আমরা সবাই জানি ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমাদের সবচেয়ে খুশির খবর, সেটা হচ্ছে এই এসএসজি গ্রুপ। আগে কতজন ছিল বামফ্রন্টের আমলে? 2017 আগে মাত্র 4,000 এসএসজি গ্রুপ ছিল। এখন কত? 56,000 আজকে এসএসজি গ্রুপ মহিলারা আছেন। আজকে সারা ত্রিপুরার মধ্যে যখন আমি যাই, মহিলা বোনদের, আমি আমার মা ও বোনদের আমি দেখি, মেয়েদের দেখি, ওরা খুশি। আর্থসামাজিক উন্নয়ন, ওরা এখন যে জায়গায় পৌঁছেছেন, ঘরের কাজও করছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি যিনি গ্যারান্টির কথা বলেন যে আমরা মানুষের জন্য কাজ করব, ওনার কাছে 4টা জাত আছে, বারবার বলছেন। জাতপাতের রাজনীতি এতদিন ধরে আমরা দেখেছি, এসসি এসটি ইত্যাদি বহু জায়গার মধ্যে, কিন্তু উনি বলছেন আমার কাছে 4টা জাত আছে, একটা গরিব, একটা কৃষক, একটা যুবক, আর একটা হচ্ছে মহিলা। এই 4 জাতের যদি উন্নয়ন হয়, তাহলে রাজ্যের উন্নয়ন হবে, দেশেরও উন্নয়ন হবে। সেই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির চিন্তা ভাবনা। বন্ধুগণ, এখানে আমরা সবাই জানি যে এই এসএসজি গ্রুপের আমি যেটা বললাম 56,000, তাতে করে প্রায় 5 লাখ মহিলা এর মধ্যে ইনভলভ হয়েছে। আমরা রিভলভিং ফান্ড আমরা দিচ্ছি, ব্যাংকের মাধ্যমে আমরা চেষ্টা করছি তাদের যাতে ভোকাল ফর লোকাল, যেটা প্রধানমন্ত্রীজি বলেন, আমরা ওনাদের আত্মনির্ভর সেলফ রিলায়েন্স করার যে চেষ্টা, সেটা আমরা করছি। বন্ধুগণ, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি এখন লাখপতি দিদির কথা বলছেন। আমরা তো শুনে অনেকে বোধহয় হাসি যে মহিলারা আবার লাখপতি, এবং সেটা কি করে সম্ভব? আপনারা শুনে খুশি হবেন, এখন পর্যন্ত ত্রিপুরাতে 83,424 জন মহিলা লাখপতি দিদি এখানে ত্রিপুরাতে হয়েছে। বন্ধুগণ, আর সেদিন বাকি আর দূরই নাই, আর বেশি দিন লাগবে না যখন দ্রোণ দিদিও ত্রিপুরাতে শুরু হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ড্রোন দিদির কথা বলছেন। ড্রোন দিদি যখন কৃষিক্ষেত্রে সেই ড্রোন দিয়ে যখন কৃষিকাজে ব্যবহৃত হবে, আমাদের এক তো কৃষিকাজেও আমাদের উন্নতি হবে, সেই দিশায় আমরা কাজ করছি। আমরা আজকের এখানে যারা এখানে এই রোদ্দুরের মধ্যে আপনারা বসে আছেন, আপনাদের অবশ্যই আমি ধন্যবাদ দেব যে আমাদের এই বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এর আগেও নির্বাচন ত্রিপুরাতে দেখেছেন। কি নির্বাচন দেখেছেন? যখন নির্বাচন আসতো, খুন, সন্ত্রাস, অপহরণ, অগ্নিসংযোগ, এগুলি তো দেখেছেন। আমরা ধর্ষণ আমরা দেখেছি, এই ধরনের কর্মকাণ্ড আমরা আগে দেখেছি। কিন্তু আমি 2023-এ বারবার বলেছি, আমরা নতুন ত্রিপুরা, নতুন ভারত গড়ার যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন, সেই দিশায় নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমি বারবার বলেছি, কোনো জায়গায় কোনো রকম এই আমরা গন্ডগোল আমরা করব না, কোনো জায়গায় ওষুধ উপায় অবলম্বন করব না, সাইন্টিফিক রেগিং
করে যারা এতদিন ধরে বুক ফুলিয়ে কথা বলতো আমরা সেই দিকে যাব না, এবং যে কারণে 2023-এ আমাদের উপর ভরসা রেখেছিল, এবং সেই কারণেই আবার আমাদের এই সরকার এখানে গঠিত হয়েছিল। এবং যে কারণে আপনারা জানেন যে দুটো উপনির্বাচন হয়েছিল বক্সনগরে এবং ধনপুরে। বক্সনগরে অনেকে বলেছেন মাইনরিটি এলাকা, সেখানে আপনারা ভোট পাবেন না, কিন্তু আমরা কি বললাম, আমি প্রতিদিন আমাদের মন্ত্রিসভার সদস্য থেকে আরম্ভ করে আমাদের নেতা নেত্রীরা সবাই গেছেন, কিন্তু সেখানে আমরা মুখ্যমন্ত্রী ডেইলি সেখানে গেছেন, এবং সেখানে বক্সনগরে 30,000 ভোটে আমরা জিতেছি, জামানত জব্দ এখানকার করে দিয়েছি। শুধু তাই নয়, ধনপুরে যেখানে 3,500 ভোটে আমরা জিতেছিলাম সেখানে 18,000 ভোটে জিতেছি। বন্ধুগণ, আমি যেখানে যাই এত লোক, এদের রেসপন্স আমি দেখতে পাই, আপনাদের চেহারা দেখলে বুঝতে পারি এখানে শুধু জমায়েতের জন্য না, মনের ভিতর থেকে আপনারা আসছেন। এই সরকার মানুষের সরকার, প্রধানমন্ত্রীজির সরকার মানুষের সরকার। মানুষের জন্য কথা বলেন, গরিব মানুষদের কথা বলেন, সব মানুষকে নিয়ে চলার চিন্তা ভাবনা করেন। আপনারা দেখেছেন এতদিন ধরে আমাদের সাথে একমাত্র আইপিএফটি এবং বিজেপি এই সরকার ছিল। ওনারা বুঝতে পেরেছেন, তীব্রামথার ওরা বুঝতে পেরেছেন একমাত্র জনজাতিদের যদি উন্নয়ন করতে হয় সেটা মোদি ছাড়া সেটা সম্ভব হবে না। যে কারণে উনারাও এখন আমাদের ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বাধীন সরকার, সেখানেও আজকে বিজেপি, আইপিএফটি এবং আমাদের এই তীব্রামথা আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং যে কারণে আজকে এই যে বিরোধী দলের যে অশুভ জোট, আপনারা সবাই দেখেছেন এদের কি অবস্থা দাঁড়িয়েছে। আজকে কংগ্রেসের যে তাদের অফিস, সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত এক অবস্থা। ওনাদের নেতারা সেই কি কথা বলছেন, এখন বলছে যে এখানে গণতন্ত্রের উদ্ধারের জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য আমরা সময়ের তাগিদে নাকি এখন ওরা একসাথে হয়েছে। অদ্ভুত দর্শন, আমার অবাক লাগে ওরা কি বলছেটা, কি বলছে ওরা। যাদের হাত এখনো রক্তে এখনো শুকোয়নি তাদের সাথে হাত মিলিয়েছে, কি বুঝাতে চাইছে মানুষকে। মানুষ সব বুঝে, এইসব ভাওতা দিয়ে চলবে না, এইসব অ্যাক্টিং করে চলবে না। অভিনয় বহুত দেখেছে। অদ্ভুত এক অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্যামিলিয়াল যে পার্টি, কমিউনিস্ট পার্টি, তারা এখন শিখাচ্ছে আমাদের যে গণতন্ত্র। উনাদের সময় আমরা গণতন্ত্র বুকের বাতাস বলতো। কিসের গণতন্ত্র? শ লোকে খুন করেছে, কোথায় ছিল গণতন্ত্র? কোথায় ছিল? যতক্ষণ ধরে ওদের পার্টির লোক না হবে কোনো কাজ পাবে না, ওদের কোনো লোক না হলে চাকরি পাবে না, ওদের লোক না হলে কোনো জায়গায় ভালো পোস্টিং পাবে না। যদি অপোজিশন পার্টির শুধুমাত্র তাদেরকে সাপোর্টও করে, সেখানেও তাদেরকে ট্রান্সফার করে দিত। কোথায় ছিল গণতন্ত্র? উনাদের সময়, উনাদের বিধায়ক থেকে, উনাদের মন্ত্রী থেকে আরম্ভ করে এবং অপোজিশন পার্টির বিধায়ক থেকে উনারা উনাদের সময়ে খুন হয়েছেন। কোথায় গেল গণতন্ত্র? সুখরাম দেববর্মা আপনারা জানেন, অফিসের ভিতর গিয়ে উনাকে খুন করেছে একজন আধিকারিককে। উনাদের সময়ে গণতন্ত্র কোথায় ছিল? আমাদের যে চানমোহন ত্রিপুরাকে খুন করেছে, আমাদের প্রচুর যারা আমাদের পার্টির সমর্থক ছিল, কংগ্রেসের যারা ছিল, তারও বহু লোক খুন হয়েছে, হিসাব নেই। বহু জায়গায় যখন আমি যাই আমাকে বলে যে স্যার আপনি একটু এখানে মাল্যদান করুন। কি বিষয়? যে এখানে প্রায় 7 জন খুন হয়েছে, এখানে 35 জন খুন হয়েছে। অদ্ভুত। কোথায় গেল গণতন্ত্র? আজকে গণতন্ত্রের ভুলে আপনারা বলছেন এখানে সংবিধান বাঁচাও। আরে 370 ধারা যদি অবলুপ্ত না করত, সেটাকে বিলোপ যদি না করত, তাহলে আজকে জম্মু এন্ড কাশ্মীর স্বাধীন হতো না। আজকে জম্মু এন্ড কাশ্মীরের লোক বলছে 35A সেটাকে বিলোপ করার পরে সেখানকার মানুষ এখন বলছে যে আমরা নতুনভাবে স্বাধীন পেয়েছি মনে হচ্ছে। জম্মু এন্ড কাশ্মীর এখন শান্তি বিরাজ করছে। নর্থ ইস্টার্ন জোনে আগে কথায় আমরা দেখতাম টেররিস্টদের আনাগোনা, সেখানে বোম ব্লাস্টিং। পুরো নর্থ ইস্টে আজকে শান্তি বিরাজ করছে। নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীদের আজকে যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি, সবার সাথে যখন আমি বসি উনারা বলছেন এতদিনে মনে হচ্ছে আমরা ভারতবর্ষের সাথে আছি। এইরকম একটা অবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য আসে। তো আমাদের দায়িত্ব যে আগামী দিন যে 26-এ আমাদের এপ্রিল এখানে পূর্বাসনের যে নির্বাচন, লোকসভার নির্বাচন, এই লোকসভার নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনার ঘরের সামনে কি পিচ হলো, কি রাস্তা হলো, এটানোর জন্য না, আমাদের দেশ কোন দিকে যাবে, আগামী দিন কোন দিশায় যাবে, আমাদের ফরেন পলিসি কি হবে, আমাদের আর্থিক অবস্থা কি দাঁড়াবে, সব বিষয়ে আজকে আমাদের
যারা নিরাপত্তার দিক দিয়ে সুরক্ষিত রাখার জন্য তার চিন্তা ভাবনার যে আমাদের অবস্থা দাঁড়াবে, এর জন্য এই ইলেকশন। এর জন্য আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কথা স্মরণ করে পদ্ম চিহ্নে আপনারা এই 26 এপ্রিল আপনারা সকাল সকাল গিয়ে পদ্ম চিহ্নে ভোট দিবেন এবং আমাদের যে মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং পশ্চিম আসনে আপনাদের মাধ্যমে যারা এখানে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে আমরা বলবো যে পশ্চিম আসনেও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং সেটা আমি আপনাদের কাছে বলছি একমাত্র সেটা পারবে আমাদের গ্যারান্টি যিনি দিচ্ছেন, বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি এবং এই রকম এক প্রধানমন্ত্রী উনাকে স্মরণ করে আপনারা পদ্ম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাই